প্রথমে ভবানীপুরের গণদেবতা জনতা জনার্দন, সমস্ত হিন্দু, জৈন, শিখ, বুদ্ধিস্ট যারা আমাকে ভোট দিয়েছেন তাদেরকে প্রণাম জানাই। আমাকে ভবানীপুরের মুসলমানরা ভোট দেয়নি, আমাকে জিতিয়েছে হিন্দুরা, জৈন, শিখ সমাজ। আমি তাদের প্রণাম করি। অবশেষে পতন হলো দিদির। অজেয় দুর্গের মতো দাঁড়িয়ে থাকা মমতা আজ পরাজিত, আর বাংলার মসনদ এখন পুরোপুরি কট্টর হিন্দুত্ববাদী দল বিজেপি দখলে। যে মুসলিম ভোট ব্যাংক এতদিন দিদিকে অপ্রতিরোধ করে রেখেছিল, তারা আজ নিজেদের ভুলেই চরম আতঙ্কে দিন গুনছে। মোদী শাহের নোংরা চাণক্য নীতি আর সাম্প্রদায়িক মেরুকরণের কাছে কি তবে শেষ পর্যন্ত এভাবেই হার মানতে হলো বাংলার ধর্মনিরপেক্ষতাকে? যে বিজেপি জিতে গেছে বাংলাতে, তো বাংলাতে ভালো করার পিছনে তারা কিন্তু সিস্টেম্যাটিকলি ম্যানিপুলেশন করেছে। সবচেয়ে বড় ম্যানিপুলেশন যেটা করেছে, 70 থেকে 90টা আসনে এখানে মুসলমানরা ডিসাইসিভ ফ্যাক্টর হিসেবে ভোটে কাজ করে। আসসালামু আলাইকুম। ভিডিওটি সম্পূর্ণ দেখার অনুরোধ জানাচ্ছি আপনাদেরকে। খুবই গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব আজকের এই ভিডিওতে। পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনে ভারতীয় জনতা পার্টি বিজেপি ঐতিহাসিক সাফল্যের মুখে দাঁড়িয়ে রাজ্যের দায়িত্ব গ্রহণ করেছে রীতিমতো বলা যায়। অন্যদিকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তার দীর্ঘ এই ক্ষমতার শাসন এর মস্তদ অবশেষে ছাড়তে হচ্ছে। ক্ষমতার এই পালাবদল এবং বিজেপির ঐতিহাসিক এই সাফল্য এবং বিজয়ের কারণে পশ্চিমবঙ্গে কী ধরনের প্রভাব পড়তে পারে? প্রিয় দর্শক শ্রোতামণ্ডলী, অনেকেই অনেক ধরনের মন্তব্য পোষণ করছে। বাংলাদেশের সঙ্গে পশ্চিমবঙ্গের সম্পর্ক কিংবা ভারতের সম্পর্কের কি কোনো টানাপোড়েন তৈরি হতে পারে? এই পরিবর্তনে পশ্চিমবঙ্গের মুসলমানদের ওপরে কি কোনো নির্যাতন, অত্যাচার হওয়ার সম্ভাবনা রয়েছে? অনেকেই অনেক ধরনের বিশ্লেষণ করছে। আমরা কয়েকটা প্রতিবেদন এবং বিশ্লেষণ দেখব, তারপরে কথা বলবো। আশা করি সঙ্গে থাকবেন পুরো ভিডিওটি জুড়ে আপনারা আমাদের। 15 বছর ধরে রাজ্য ক্ষমতায় থাকা তৃণমূল কংগ্রেসের দুর্গ ভেঙে বিজেপি যখন একক সংখ্যাগরিষ্ঠতার বিজয় লাভ করে, তখন নানা ধরনের কথা উঠবে, এটাই স্বাভাবিক। চলুন দেখে আসি কয়েকটা প্রতিবেদন বিশ্লেষণ, তারপরে কথা বলি। প্রথমে ভবানীপুরের গণদেবতা জনতা জনার্দন, সমস্ত হিন্দু, জৈন, শিখ, বুদ্ধিস্ট যারা আমাকে ভোট দিয়েছেন তাদেরকে প্রণাম জানাই। আমাকে ভবানীপুরের মুসলমানরা ভোট দেয়নি, আমাকে জিতিয়েছে হিন্দুরা, জৈন, শিখ সমাজ। আমি তাদের প্রণাম করি। এই সিট জেতা দরকার ছিল। ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জি কলকাতা দক্ষিণ পূর্ব থেকে প্রথম জিতেছিলেন লোকসভায়। এই আসন না জিতলে ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জির স্বপ্ন পূরণ হতো না। ধন্যবাদ জানাবো বিশ্বের লোকপ্রিয় নেতা নরেন্দ্র মোদীজিকে, আর কৃতজ্ঞতা জানাবো আমার নেতা কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে। তিনি আমাকে এই কেন্দ্র দাঁড়াতে নির্দেশ দিয়েছিলেন, উৎসাহিত করেছিলেন। আর আমার এই জয় 300 বিজেপি কর্মী যাদের আত্মবলিদানে আজকে বাংলায় পরিবর্তন, সেই 300 বিজেপি কর্মী এবং হিন্দু শহীদ হরগোবিন্দ দাস, চন্দন দাস সহ যারা হিন্দুত্বের জন্য প্রাণ দিয়েছেন, তাদের প্রতি উৎসর্গ করলাম। ये बहुत जरूरी था, ममता बनर्जी का हराना बहुत जरूरी था। ममता बनर्जी का राजनैतिक संन्यास अभी हो गया है। 21 में नंदीग्राम में हारी, इस बार हार गया। इस बार भी हारा 15,000 से ज्यादा वोट से। उनको खुल के मुसलमान वोट दिया। वार्ड नंबर 77 में जितना मुसलमान वोट देने के लिए निकला, सब ममता को वोट दिया। और मुझे हिंदू, सिख, जैन, बुद्धिस्ट लोग ने आशीर्वाद देकर जिताया। ये जीत हिंदुत्व का जीत है। ये जीत
बंगाल का जीत है, ये जीत नरेंद्र मोदी जी का जीत है। उन्होंने 15 राउंड तक थी। जब उनका मार्जिन खत्म करके मैं 556 वोट से आगे निकल गई, तब उन्होंने भागना चालू कर दिया। मुझे खास करके जो बंगाली हिंदू एरिया है चेतला 82 नंबर वार्ड, वो खुल के वोट डाल दिया। और सीपीएम का जो लूज सपोर्टर है, हिंदू सपोर्टर, सब लोग वोट किया। सीपीएम का 14,000 वोट था भवानीपुर में, वो कम से कम 10,000 वोट मुझे ट्रांसफर कर दिया। मैं नीचे जो सीपीएम का वोटर्स है उनको भी आभार प्रकट करता हूँ। और चेतला में जितना भी बंगाली हिंदू है सब लोग खुल के वोट किया। इसका साथ गुजराती, जैन, मरवाड़ी, हमारी पूर्वांचली, सिख समाज, सब लोग खुल के वोट किया। मैं खास करके राजस्थान का 8 एमएलए को प्रणाम करता हूँ। राजेंद्र राठौड़ जी का नेतृत्व में ये लोग बहुत काम किया मेरे लिए। और गुजरात से अशोक जी आया था, उन्होंने, उनका टीम भी बहुत बहुत मेहनत किया है। मैं सबको प्रणाम करते हुए एचएम साहब ने 2-3 बार फोन किया था, उन्होंने भवानीपुर लेकर थोड़ा कंसर्न भी था, मैं उनको बता दिया कुछ देर पहले। बाकी तो किसी का साथ बात नहीं हुआ, मैं तो फोन अलाउ नहीं था, इसलिए फोन बात नहीं हुआ। অবশেষে পতন হলো দিদির। অজেয় দুর্গের মতো দাঁড়িয়ে থাকা মমতা আজ পরাজিত, আর বাংলার মসনদ এখন পুরোপুরি কট্টর হিন্দুত্ববাদী দল বিজেপি দখলে। যে মুসলিম ভোট ব্যাংক এতদিন দিদিকে অপ্রতিরোধ্য করে রেখেছিল, তারা আজ নিজেদের ভুলেই চরম আতঙ্কে দিন গুনছে। মোদী শাহের নোংরা চাণক্য নীতি আর সাম্প্রদায়িক মেরুকরণের কাছে কি তবে শেষ পর্যন্ত এভাবেই হার মানতে হলো বাংলার ধর্মনিরপেক্ষতাকে? হ্যাঁ, এটাই এখনকার সবচেয়ে বড় এবং নির্মম বাস্তবতা। মমতা বন্দ্যোপাধ্যায়ের এই হারের পর এবং কট্টরপন্থী বিজেপির এই বিজয়ের পর পশ্চিমবঙ্গের সাধারণ মুসলমানদের ঘাড়ে ঠিক কতটা খাড়া নেমে আসতে চলেছে তা নিয়ে আজ আমরা এক গভীর এবং চাঞ্চল্যকর বিশ্লেষণ করব। সবাই জানতো পশ্চিমবঙ্গের প্রতি 3টি ভোটের একটি হলো মুসলিম ভোট। দিল্লির স্বনামধন্য গবেষণা প্রতিষ্ঠান সেন্টার ফর দ্য স্টাডি অফ ডেভেলপিং সোসাইটিজ বা CSDS এর পরিসংখ্যান অনুযায়ী 2021 সালে বিধানসভা নির্বাচনে এই হিন্দুত্ববাদী বিজেপি যখন হিন্দু ভোটের 50% নিজেদের পকেটে পুরেছিল, তখন দিদিকে বাঁচিয়েছিল এই মুসলিম ভোট। প্রায় 75% মুসলিম ভোট সেবার একচেটিয়া ভাবে পড়েছিল তৃণমূলের বাক্সে। নরেন্দ্র মোদীর কোটি কোটি টাকা আগ্রাসী প্রচারণা আর ইডি সিবিআই এর ভয়ও দিদিকে টলাতে পারেনি। কিন্তু এবার চিত্রটা সম্পূর্ণ বদলে গেল। মোদী এবং অমিত শাহ খুব ভালো করেই জানতেন তারা সরাসরি মুসলমানদের ভোট কখনোই পাবেন না, তাদের সেই রাজনৈতিক সততা বা যোগ্যতা কোনোটাই নেই। তাই তাদের নোংরা কৌশল ছিল অত্যন্ত স্পষ্ট, যে কোনো উপায়ে মুসলমানদের ভোট ভাগ করো। আর এই জঘন্য বিভাজনের কৌশলেই তারা আজ পুরোপুরি সফল হয়ে বাংলার ক্ষমতা দখল করেছে। কিভাবে কাজ করলো তাদের এই নোংরা কৌশল? আসামে তারা ঠিক যে আসাম মডেল ব্যবহার করে ক্ষমতা দখল করেছিল, বাংলায় তারা হুবহু সেটাই প্রয়োগ করলো অত্যন্ত সুকৌশলে। রাজনীতিতে একটা খুব প্রচলিত প্রবাদ আছে, 2 বিড়ালের ঝগড়ায় সবসময় তৃতীয় এক বানর পিঠা খেয়ে যায়। অর্থাৎ শক্তিশালী 2 পক্ষ যখন নিজেদের মধ্যে লড়াই করে, তখন তৃতীয় কোনো পক্ষ সে সুযোগের ফায়দা লুটে নেয়। আসামে একসময় মুসলিম ভোটের সবচেয়ে বড় অংশ পেত কংগ্রেস, কিন্তু সেখানে বদরুদ্দিন আজমলের দল AIUDF যখন মাঠে নামলো, তখন মুসলিম ভোট কংগ্রেস আর ওই দলের মধ্যে 2 ভাগে বিভক্ত হয়ে গেল। ফলাফল কি হলো? বিরোধীরা নিজেদের মধ্যে লড়াই করে দুর্বল হলো, আর মাঝখান থেকে দিব্যি হেসে খেলে ক্ষমতায় বসে গেল বিজেপি। পশ্চিমবঙ্গেও ঠিক এই মারাত্মক ফাঁদেই পা দিল মুসলিম ভোটারদের একাংশ। তারা ভাবলো দিদি তো তাদের জন্য আশানুরূপ কিছুই করেননি, তাই নতুন কোনো দলকে ভোট দিই। কেউ হয়তো আসাদুদ্দিন ওয়াইসির মিমের দিকে ঝুঁকলেন, কেউ বা অন্য কোনো ছোট দলের দিকে। এই রাজনৈতিক অপরিণামদর্শিতার সুযোগটাই পুরো মাত্রায় লুটে নিল নরেন্দ্র মোদীর কট্টরপন্থী দল। ভোট ভাগ হলো, মমতা শক্তি হুহু করে কমলো, আর পেছনের দরজা দিয়ে বাংলার সিংহাসনে বসে গেল বিজেপি। মমতা বন্দ্যোপাধ্যায়ের হয়তো অনেক ত্রুটি ছিল, চাকরি, শিক্ষা বা উন্নয়নের ক্ষেত্রে মুসলিম সমাজের সব প্রত্যাশা তিনি হয়তো শতভাগ পূরণ করতে পারেননি। সাধারণ মানুষের কিছু ক্ষোভ বা অভিমান থাকাটা অস্বাভাবিক কিছু ছিল না, কিন্তু একটা চরম সত্য কথা আজ অস্বীকার করার কোনো উপায় নেই। নরেন্দ্র মোদী আর অমিত শাহের মতো কট্টরপন্থীদের বিষাক্ত থাবা থেকে বাংলার সংখ্যালঘুদের রাজনৈতিক ও সামাজিকভাবে নিরাপদ রাখতে মমতাই ছিলেন একমাত্র এবং সবচেয়ে শক্তিশালী ঢাল। উত্তরপ্রদেশ, মধ্যপ্রদেশ বা গুজরাটের মতো বুলডোজার রাজনীতি, বিনা বিচারে মুসলিমদের বাড়িঘর গুঁড়িয়ে দেয়া বা রাস্তায় ফেলে পিটিয়ে মারার যে জঘন্য সংস্কৃতি, তা বাংলায় এতকাল ঢুকতে পারেনি শুধু এই মমতার জন্যই। আজ সেই ঢাল ভেঙে টুকরো টুকরো হয়ে গেছে।
এখন সবচেয়ে বড় প্রশ্ন হলো, মুসলিম ভোট ভাগ করে যারা নিজেদের স্বতন্ত্র রাজনৈতিক কণ্ঠস্বর তৈরি করতে চেয়েছিল তারা কি এখন শান্তিতে ঘুমোতে পারবে? মোটেও না। বিজেপির মতো একটি দল যাদের মূল রাজনৈতিক পুঁজি হলো হিন্দু মুসলিম দাঙ্গা আর বিভাজনের রাজনীতি, তারা ক্ষমতায় বসার পর বাংলার সামাজিক চিত্র কেমন হবে তা ভাবলেই সাধারণ মানুষের মেরুদণ্ড দিয়ে আতঙ্কের শীতল স্রোত বয়ে যায়। বিজেপি ক্ষমতায় বসার পর সবচেয়ে বড় যে অস্ত্রটি প্রয়োগ করতে যাচ্ছে তা হলো তাদের চিরপরিচিত এবং নোংরা বাংলাদেশি অনুপ্রবেশকারী কার্ড। প্রতিবেশী দেশ বাংলাদেশের নাম জড়িয়ে চরম নোংরামি আর মিথ্যাচার করাই হলো বিজেপির প্রধান রাজনৈতিক হাতিয়ার। ভারতের অন্য কোনো রাজ্যে কিছু হলে বা যে কোনো নির্বাচনে ফায়দা লুটতে হলে বাংলাদেশ জুজু দেখানো তাদের একটা মজ্জাগত অভ্যাসে পরিণত হয়েছে। দীর্ঘদিন ধরেই তারা অত্যন্ত নির্লজ্জের মতো বলে আসছে তৃণমূল সরকার নাকি অবৈধ বাংলাদেশি অনুপ্রবেশকারীদের আশ্রয় দিয়ে নিজেদের ভোট ব্যাংক বানিয়েছে। এই অবাস্তব আর উস্কানিমূলক বক্তব্যের মূল উদ্দেশ্যই হলো সাধারণ হিন্দু ভোটারদের মনে বাংলাদেশ এবং মুসলমানদের সম্পর্কে একটি কাল্পনিক ভীতি তৈরি করে রাখা এবং কট্টর হিন্দুত্ববাদের আগুন জ্বালিয়ে রাজনৈতিক ফায়দা লোটা। এখন যেহেতু তারা ক্ষমতায় বসে গেছে, তাদের নেতারা মাঠে ময়দানে বারবার যে প্রকাশ্য হুমকি দিয়েছিলেন তা বাস্তবে রূপ নেয়ার সময় এসে গেছে। ন্যাশনাল রেজিস্টার অফ সিটিজেন্স বা এনআরসি এবং সিটিজেনশিপ অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট বা সিএএ এর মতো চরম বিতর্কিত ও বৈষম্যমূলক আইনের খড়গ এখন সরাসরি নামতে চলেছে সাধারণ খেটে খাওয়া ভারতীয় মুসলমানদের উপর। অবৈধ অনুপ্রবেশকারী খোঁজার নামে চলবে চরম রাষ্ট্রীয় হয়রানি। বংশ পরম্পরায় যারা বাংলায় বসবাস করছেন, যাদের বাপ দাদারা ওই মাটিতে শুয়ে আছেন, তাদেরও এখন সরকারি অফিসে লম্বা লাইনে দাঁড়িয়ে কাগজের পর কাগজ দেখিয়ে প্রমাণ করতে হবে যে তারা ভারতীয়। বৈধ নাগরিকদেরই অবৈধ বানানোর এই যে জঘন্য খেলা বিজেপি শুরু করতে যাচ্ছে, তার পরিণতি হবে ভয়াবহ। সহজ কথায় বলতে গেলে অনুপ্রবেশকারী দমনের নামে ধানের সঙ্গে ঘন পিষ্ট হতে চলেছে। সাধারণ মুসলিম নাগরিকরা এখন নিজেদের জন্মভূমির ভিটে মাটি আর নাগরিকত্ব হারানোর এক অজানা এবং ভয়ঙ্কর আতঙ্কে দিন কাটাচ্ছে। শুধু কি নাগরিকত্ব, দৈনন্দিন জীবন যাপনেও এই কট্টর হিন্দুত্ববাদীরা যে কতটা বিষ ঢালবে তা ভারতের অন্যান্য বিজেপি শাসিত রাজ্যের দিকে তাকালে খুব সহজে বোঝা যায়। কে কি খাবে, কে কি পোশাক পরবে, কে কিভাবে নিজের ধর্মীয় আচার অনুষ্ঠান পালন করবে, সবকিছুতেই এখন রাষ্ট্রের উগ্র খবরদারি শুরু হওয়ার প্রবল সম্ভাবনা রয়েছে, যেটা দীর্ঘদিন তৃণমূলকে সমর্থন করার পর একটু বেশি পাওয়ার আশায় বা অভিমান করে নতুন বিকল্প খুঁজছিলেন, তারা আজ মর্মে মর্মে উপলব্ধি করছেন যে তারা নিজেদের পায়ে নিজেরাই কুড়াল মেরেছেন। তাদের এই বিভক্ত ভোটই আজ বাংলার বুকে এমন এক শক্তিকে ক্ষমতাসীন করেছে যারা কোনোদিনও চায় না সংখ্যালঘুরা মাথা উঁচু করে বাঁচুক। তাদের অধিকার রক্ষার জন্য যে নেত্রী বুক চিতিয়ে লড়াই করতেন তাকেই তারা ছুঁড়ে ফেলেছেন এক চরম রাজনৈতিক বোকামির বশবর্তী হয়ে। আজ বাংলার মুসলমানরা হয়তো নিজেদের ভুলের চরম মাসুল গুনতে শুরু করেছে। তারা হারে হারে বুঝতে পারছে একতাই বল আর বিভক্তিতেই পতন। এই পুরনো প্রবাদটি রাজনীতিতে কতটা নির্মমভাবে সত্যি। মমতা বন্দ্যোপাধ্যায় হেরে যাওয়ার মানে শুধু একটি রাজনৈতিক দলের পতন নয়, এটি বাংলার দীর্ঘদিনের অসাম্প্রদায়িক ও ধর্মনিরপেক্ষ কাঠামোর পতন। কট্টর হিন্দুত্ববাদী বিজেপির শাসনে এখন বাংলার মুসলিমদের নাগরিকত্ব, নিরাপত্তা, রাজনৈতিক অস্তিত্ব এক গভীর এবং অনিশ্চিত অন্ধকারের মুখে এসে দাঁড়িয়েছে। নরেন্দ্র মোদীর সরকার বাংলায় উন্নয়ন আনবে, কর্মসংস্থান বাড়াবে, এমনটা যারা এখনো বিশ্বাস করেন তারা হয়তো বোকার স্বর্গেই বাস করছেন। কারণ বিভাজন, ঘৃণা আর আতঙ্কের রাজনীতি ছাড়া এই দলটির ঝুলিতে সাধারণ মানুষের কল্যাণের জন্য আর কিছুই নেই। মোদী অমিত শাহের আসল লক্ষ্য বাংলার উন্নয়ন নয়, বরং বাংলাকে তাদের হিন্দুত্ববাদী পরীক্ষাগারে পরিণত করা। দর্শক, আমাদের আজকের এই গভীর বিশ্লেষণ আপনাদের কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আপনাদের প্রতিটি মতামত আমাদের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিন এবং চারপাশের মানুষদের এই ভয়াবহ রাজনৈতিক পরিণতি সম্পর্কে সচেতন করতে ভিডিওটি শেয়ার করুন। ভারতের পশ্চিমবঙ্গে বিজেপির উত্থান হয়েছে। প্রায় সব গণমাধ্যম ও বিশ্লেষকেরা এই মন্তব্যই করেছে। সমালোচকেরা বলছেন, পশ্চিমবঙ্গের বর্তমান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বিজেপির কট্টর বিরোধী হলেও একসময় তার হাত ধরেই বিজেপি পশ্চিমবঙ্গে মাটি পেয়েছিল। অথচ ভাগ্যের কি নির্মম পরিহাস, সেই বিজেপি এখন পশ্চিমবঙ্গে কান পর্যন্ত দাঁত দেখিয়ে হাসছে। তাছাড়া পশ্চিমবঙ্গে বামপন্থীদের রামপন্থী হওয়াটাও বিজেপির উত্থানের অন্যতম কারণ। দর্শক, পশ্চিমবঙ্গে বিজেপির উত্থানের গল্প শুনতে হলে এর ইতিহাসটা শুনতে হবে। 1999 সালে বিজেপি জোট দিল্লিতে সরকার গঠন করলে দলের শীর্ষ নেতা অটল বিহারী বাজপেয়ী প্রধানমন্ত্রী হন। তখন রেলমন্ত্রী হন মমতা বন্দ্যোপাধ্যায়। মমতা সেই পদে ছিলেন 2001 সাল পর্যন্ত। বিজেপির সঙ্গে মমতার খাতির আরো এক দশক টিকে ছিল বলেও জানিয়েছেন বিশ্লেষকেরা। তাদের ভাষ্য, 2011 সালে পশ্চিমবঙ্গে বামফ্রন্টে 34 বছরের রাজত্ব সরাতে বিজেপির হাত ধরেছিলেন মমতা। এর প্রায় 15 বছর পর এখন সেই বিজেপি মমতার ঘাড়ের উপর নিঃশ্বাস ফেলে তার ঘুম নষ্ট করেছে। তবে বিজেপির ভাষায় পশ্চিমবঙ্গে তারা শূন্য থেকে চূড়ায় উঠছে। খেয়াল করুন, পশ্চিমবঙ্গ বিজেপির দলীয় পরিচিতি সম্পর্কিত পুস্তিকায় বলা আছে,
এটা একটা কর্মী নির্ভর বা ক্যাডার ভিত্তিক দল। দলটিতে পূর্ণকালীন ও খণ্ডকালীন কর্মী এবং কর্মকর্তা আছেন বলেও জানানো হয় এতে। জানেন নিশ্চয়ই, বিজেপি নিজেদেরকে একটু অন্য ধরনের দল বলে মনে করে। মজার বিষয় হচ্ছে, বিজেপির দৃষ্টিতে ভারতের ধর্মনিরপেক্ষতা এক ধরনের ভণ্ডামি। বিজেপির পুস্তিকায় আরো বলা হয়েছে, এই নামকাওয়াস্তে ধর্মনিরপেক্ষতা আদতে এক নির্লজ্জ সংখ্যালঘু সাম্প্রদায়িকতা। বিশ্লেষকেরা বলছেন, বিজেপির মূল শক্তির ভিত্তি একত্ববাদী রাজনৈতিক দর্শন, যার কেন্দ্রবিন্দু হিন্দুত্ব। পশ্চিমবঙ্গের রাজনীতি বিচিত্র পরিচয় ভিত্তিক। এটাকে এক ছাতার নিচে আনার জন্য বিজেপি এই হিন্দুত্ববাদী পরিচয়কে ব্যবহার করেছে অত্যন্ত কৌশলে। বিশেষ করে মতুয়া ও নমশূদ্র সম্প্রদায়ের ক্ষেত্রে এই কৌশল খাটিয়ে সফল হয়েছে বিজেপি। ঐতিহাসিকভাবে এই দুই সম্প্রদায়ের সঙ্গে উচ্চবর্ণ হিন্দুদের দূরত্ব ছিল। বিজেপি এই দুই সম্প্রদায়ের মধ্যে গর্বিত হিন্দু পরিচয় তৈরি করতে সক্ষম হয়েছে। ভারতের নাগরিকত্ব সংশোধনী আইনের মতো ইস্যু এই প্রক্রিয়াকে আরো গতি দিয়েছে। এই কৌশলের ফলে 2021 সালের নির্বাচনে নমশূদ্র ভোটের একটি বড় অংশ বিজেপির দিকে ঝুঁকেছিল। অর্থাৎ বিচ্ছিন্ন পরিচয়কে একক ধর্মীয় পরিচয়ে রূপান্তর করেছে বিজেপি। বলা হয়, এটাই বিজেপির উত্থানের অন্যতম মূল চাবিকাঠি। গণমাধ্যমগুলো বলছে, পশ্চিমবঙ্গের সাম্প্রতিক নির্বাচনী পলিটিক্সে সবচেয়ে গুরুত্বপূর্ণ উপাদান হিসেবে কাজ করছে ধর্মীয় মেরুকরণ। বিজেপি যেমন হিন্দু ভোটকে একত্রিত করার চেষ্টা করছে, তেমনি তৃণমূল কংগ্রেসও মুসলমানদের ভোট শক্তিশালী করার চেষ্টা করছে। 2024 সালের বিধানসভা নির্বাচনের সমীক্ষা অনুযায়ী প্রায় 70% মুসলমান ভোট তৃণমূলের পক্ষে গেছে। অন্যদিকে যেসব আসনে মুসলমানদের সংখ্যা বেশি, সেখানে বিজেপি হিন্দু ভোট নিজের দিকে টানতে সক্ষম হয়েছে। যেমন রায়গঞ্জ বা মালদার মতো অঞ্চলে এই প্রবণতা স্পষ্ট। বিশ্লেষকদের মতে, এই পরিস্থিতি এক অদ্ভুত রকমের বাইনারি পলিটিক্স তৈরি করেছে, যেখানে ভোটাররা ধর্মীয় পরিচয়ের ভিত্তিতে নিজেদের অবস্থান নির্ধারণ করছে। এর ফলে অর্থনৈতিক, সামাজিক বা উন্নয়নমূলক ইস্যুগুলি পেছনে চলে যাচ্ছে, আর পথ পথ করে উঠছে ধর্মের ঝান্ডা। বিশ্লেষকেরা বলছেন, পশ্চিমবঙ্গ একসময় বামদের দুর্গ ছিল। বামরাও কর্মী নির্ভর রাজনীতি করে, বিজেপিও সেটাই করে। বামদের শূন্যস্থান নাকি বিজেপি পূরণ করছে। ব্যাপারটা এরকম যে, বাম কর্মীদের জন্য অন্য যে কোনো দলের তুলনায় বিজেপির কর্মী হওয়া সহজ। তাই পশ্চিমবঙ্গে বামফ্রন্ট সরকারের পতনের পর বাম কর্মীদের জন্য রাম কর্মীদের কাছে আশ্রয় নেওয়ার বেশি সহজ হয়েছে। বিশ্লেষকরা এটাও বলছেন, পশ্চিমবঙ্গে তৃণমূল যেহেতু বামদের ধস ঘটিয়েছে, সেহেতু রাজনীতিতে টিকে থাকতে এবং ক্ষমতার কাছাকাছি থাকতে বামেরা বিজেপির ঘাটে নৌকা ভেড়াচ্ছে। পশ্চিমবঙ্গে বিজেপির উত্থানের আরো কারণ হিসেবে অনেকে মনে করেন, ভারতের ওই রাজ্যে শক্তিশালী বিরোধী দলের অভাব। রাজ্যে ক্ষমতাসীন তৃণমূলের বিরুদ্ধে মুসলিমদের বেশি খাতির করার অভিযোগ রয়েছে, এবং বিজেপির কঠোর ধর্মীয় ও ভৌগোলিক বিভাজনের বাণী পশ্চিমবঙ্গের পলিটিক্সে বাড়তি মাত্রা যোগ করেছে। অনেক বিশ্লেষক মনে করেন, অর্থনৈতিকভাবে পিছিয়ে পড়া এবং পশ্চিমবঙ্গের রাজধানী কলকাতা থেকে বহু দূরের উত্তরবঙ্গের জেলাগুলোতে তৃণমূল বিরোধী প্রচারণা চালিয়ে সফল হয়েছে বিজেপি। হিমালয়ের কোল ঘেঁষা পশ্চিমবঙ্গের উত্তরাঞ্চলের জেলাগুলোতে, বিশেষ করে দার্জিলিং এ ক্ষমতাসীন তৃণমূল বিরোধী রাজনৈতিক বলয় গড়ে তুলেছে যে বিজেপি জিতে গেছে বাংলাতে। এইটার ভারতের অভ্যন্তরে এইটার ইফেক্ট কি হচ্ছে এবং বাংলাদেশে এটার প্রভাব কি পড়বে, এটা গুরুত্বপূর্ণ আমাদের সবার জন্য বোঝাটা আর কি। প্রথম কথা হচ্ছে যে, গত 2014 সাল থেকে তো বিজেপি ক্ষমতায় আছে টানা, এবং ভারত গত 47 সাল থেকে যে কয়েকটা বিষয় নিয়ে নিজেদের ভিতরে যথেষ্ট গর্ব আছে, এবং তারা তাদের শত্রুরাও, কমেন্টেটররাও যেটা তাদেরকে প্রশংসা করে, সেটা হচ্ছে তারা নির্বাচনী ব্যবস্থার মধ্য দিয়েই এই সময়টা পার করেছে। এর ভিতরে কিছু গ্যাপ ছিল, বাট মোটা দাগে সেটা গণতন্ত্র ফরম্যাটে ছিল আর কি, এবং সেটা সব দলই মোটামুটি মেনে নিয়েছে। মোটা দাগে তো কংগ্রেস ক্ষমতায় ছিল, এবং নির্বাচনী ব্যবস্থার উপরে একটা আস্থার জায়গাও ছিল। মোদি আসার পরে এই নির্বাচনী ব্যবস্থাপনার পরে আস্থা গ্র্যাজুয়ালি ডিক্লাইন করেছে। দুইটা কারণে ডিক্লাইন করেছে। একটা হচ্ছে নির্বাচন কমিশনের ক্ষমতায়ন, নির্বাচন কমিশনার, প্রধান নির্বাচন কমিশনাররা কে হবেন, কে ডিসাইড করবে। আগের আইনে যেটা বলা ছিল সেটা হচ্ছে প্রধানমন্ত্রী, বিরোধী দলীয় নেতা এবং চিফ জাস্টিস। এখন যেটা করেছে, চিফ জাস্টিসের বদলে আপনার ফেডারেল মিনিস্টার একজনকে যোগ করেছে আর কি। তো মেজরিটি আলটিমেটলি সরকারের কাছে চলে গেছে, এবং ম্যানিপুলেশন ভোটে, ইভিএম যেহেতু ওয়াইডলি ব্যবহার করা হয়, ফেজ আউট ইলেকশন হয়, সেই জায়গাতে ব্যাপক ম্যানিপুলেশন হচ্ছে। বিজেপি তো 14 সাল থেকেই তার যে বেস ল্যান্ড, তার যে উত্তর ভারত থেকে শুরু করে গুজরাট, এই অঞ্চলের রাজনীতিতে সে ভালো করছিল, এবং সেখানকার কনসিকুয়েন্স আমরা দেখেছি। আর্টিকেল 370 বাতিল করে কাশ্মীরের যে স্বায়ত্তশাসন ছিল সেটা তারা বাতিল করেছে। সেখানে মুসলিম বিদ্বেষী যে রাজনীতি, অখণ্ড ভারতের যে রাজনীতি, এবং তারা কয়েকটা জায়গাতে তাদের নিয়ন্ত্রণ নিতে পারছিল না। তার ভিতরে একটা হচ্ছে বাংলা, পশ্চিম বাংলা, যদিও আশেপাশে কিন্তু বিজেপি বেশ ভালো করছিল, ত্রিপুরাতে, বিহারে, তারপরে আসামে এবং সেভেন সিস্টার্সের বেশ কয়েকটা জায়গাতে।
তো আর দুইটা জায়গা হচ্ছে তারা ভোট করছিল, তারা ঢুকতে পারছিল না। একটা হচ্ছে তামিলনাড়ুতে আর একটা হচ্ছে কেরালাতে। দক্ষিণ ভারত এমনিতেই প্রচণ্ড এন্টি দিল্লি এস্টাবলিশমেন্ট, এন্টি হিন্দি বলা হয়, এবং সিরিয়াসলি এন্টি বিজেপি অ্যাজ ওয়েল। যদিও এর চারপাশে কিন্তু অন্ধ্রপ্রদেশ থেকে শুরু করে গোয়া, জুদানগর থেকে শুরু করে প্রত্যেকটা জায়গাতেই বিজেপি মোটামুটি স্ট্রং হোল্ড তৈরি করে ফেলছে। তো বাংলাতে ভালো করার পিছনে তারা কিন্তু সিস্টেম্যাটিকলি ম্যানিপুলেশন করেছে। সবচেয়ে বড় ম্যানিপুলেশন যেটা করেছে, 70 থেকে 90টা আসনে এখানে মুসলমানরা ডিসাইসিভ ফ্যাক্টর হিসেবে ভোটে কাজ করে। তারা যেটা করেছে, এসআইআর নামে একটা নতুন প্রকল্প নিয়েছে গত কয়েক মাস আগে। সেটা হচ্ছে সাবস্ট্যান্সিয়াল ইন্টেন্সিভ রিভিশন। এটার মধ্য দিয়ে যেটা করেছে যে 1 কোটির উপরে ভোটারকে তারা ভোটার তালিকা থেকে বাতিল করে দিয়েছে, কারণ তাদের কাগজপত্র নাই, তারা আদৌ ভারতীয় কিনা, নাগরিক কিনা, এরকম বহু বিভিন্ন ভিন্ন ভিন্ন ইস্যু, যেটা আমরা নাগরিকত্ব ইস্যুতে আমরা দেখেছি যে গত কয়েক বছর থেকে যেটা তারা করেছে। এই যে 1 কোটির মতো ভোটারকে তারা ভোটার তালিকা থেকে বাতিল করেছে, তার ভিতরে 60% উপরে হচ্ছে মুসলমান। এবং এই যে আসনগুলোতে প্রায় 30-35 লক্ষ মুসলমান ভোট দিতে পারে নাই, যেটা ডিসাইসিভ ফ্যাক্টর হইতে পারে 70 থেকে 90টা আসনে। তো এইটা একটা জায়গা ম্যানিপুলেশনের, যেটা বিজেপি করেছে। দ্বিতীয় যেটা করেছে, টোটাল ল এনফোর্সমেন্টটা তারা সেন্ট্রাল গভর্নমেন্ট থেকে লোক পাঠিয়েছে, টোটাল আলাদা করে পুলিশিং, প্যারামিলিটারি ফোর্স তারা পাঠিয়েছে, বিএসএফ থেকে শুরু করে ডিপ্লয় করেছে। লোকাল অ্যাডমিনিস্ট্রেশন যে ল এনফোর্সমেন্ট আছে, এইটা তারা কাজ করতে দেয়নি। টোটাল কেন্দ্র শাসিত আইনশৃঙ্খলা বাহিনী দিয়েছে। 650-র উপরে লোকাল ব্যুরোক্র্যাটকে তারা পোস্টিং, রদবদল, সাসপেন্ড করা, এবং টোটাল ইলেকশনের যে মনিটরিং, প্রিজাইডিং অফিসার, রিটার্নিং অফিসার, এইটা তারা কেন্দ্র থেকে করেছে। অমিত শাহ এটা ডিল করেছে। ফোর্থ হচ্ছে ভোটের পার্সেন্টেজ দেখলাম টার্ন আউটের যে 93 to 95%, 93 থেকে 95% দেখিয়েছে। যেটা যদি আপনি অঙ্ক ম্যাথ করেন যে আমার কতগুলো ভোটার কত মিনিট ধরে লাইনে দাঁড়িয়ে আছে, 4টা-5টা পর্যন্ত দাঁড়িয়ে থাকলে কত মিনিট ইন্টু মাল্টিপ্লাই করলে সিম্পলি ম্যাথামেটিক্যালি এটা পসিবল না। এরপরে আমাদের দেশের যে জিওগ্রাফি আছে, টেরেন আছে, ওয়েদার, নদী নালা, রাস্তাঘাট ভালো না, এই সব কিছু মিলায় কোনোভাবেই 93 থেকে 95% ভোটার তালিকা আসতে পারে না। তারপরও ভোট গ্রহণ সংখ্যা বেশি ছিল কেন? একটা ভয় ঢুকিয়ে দেওয়া হয়েছিল বিজেপির তরফ থেকে, যারা ভোট দিতে আসবে না তাদের নাগরিকত্ব বাতিল করে দেওয়া হবে, তাদেরকে পুশব্যাক করা হবে, এটা সেটা সুযোগ সুবিধা, আধার কার্ড, এগুলো কেটে দেওয়া হবে। এই রকম অনেক ভয়ভীতি দেখানো হয়েছে। তাহলে এইটার কালেকটিভ রেজাল্ট হচ্ছে বিজেপি এখানে ভালো করেছে। আর এর আগেও আমরা দেখেছি যে সিপিএম যদিও তথাকথিত প্রগতিশীল কমিউনিস্ট, কিন্তু ভোট বাক্সে দেখলাম যে আগেও দেখেছি যে ইলেকশন যখন আসে এই পুরো ভোট ব্যাংকটা 22% হয়তো ভোট ব্যাংক থাকে, 22% বিজেপিতে বেড়ে যায়। এই পুরো বলয় শিফট করে তারা বিজেপির রাজনীতিতে চলে যায়। হিন্দু মহাসভার যে রাজনীতি, বঙ্কিমীয় যে রাজনীতি, এই হিন্দুত্ববাদী রাজনীতি, আবার কমিউনিস্ট পার্টির যারা মোড়লরা আছে, জমিদাররা আছেন, ওনারাও ওখানে বিলীন হয়ে যান। তথাকথিত প্রগতিশীলরা দিন শেষে হিন্দুত্ববাদী, এটাই তাদের মানে মিশ্রিত রূপ আর কি। তো এখন এইরকম একটা জায়গায় বিজেপি আসা, যেটা হচ্ছে ভারতবর্ষের রাজধানী ছিল, ব্রিটিশ ইন্ডিয়ার ক্যাপিটাল ছিল, লেখাপড়া, জ্ঞান, বিজ্ঞান, তথাকথিত বাঙালি হিন্দুর যে রেনেসা ব্রিটিশদের তত্ত্বাবধানে হয়েছে, এর পুরোটা হয়েছে কলকাতা কেন্দ্রিক। জমিনদারি সিস্টেম করে পূর্ব বাংলা থেকে শোষণ করে হাজার হাজার লক্ষ লক্ষ কোটি টাকা লুটপাট করে 100-150 বছরে তারা ওখানে গিয়ে যে রাজধানী বানিয়েছে বাংলাদেশের টাকায়, আজকের বাংলাদেশের টাকায় ওখানে রাজধানী বানিয়েছে। সেই জায়গার লোকরা মোটা দাগে ভোট দিয়ে একটা গেরুয়া বাহিনী, হিন্দুত্ববাদীদেরকে এখানে নির্বাচিত করেছে, এবং সেটার কনসিকুয়েন্স কিন্তু সিরিয়াস। এখন বিজেপির রাজনীতির সমস্যাটা কোথায়? এইটা চিন্তায় একটা ফ্যাসিস্ট আইডিয়া। এটা আপনি যদি এটার হিস্টোরিক্যাল লেখাজোখা পড়েন, গোয়ালকার থেকে শুরু করে আপনার মালথাকার যারা আছে, কংগ্রেস থেকে যারা চলে আসছে, কংগ্রেসের যারা এক্সট্রিম রাইট উইং ছিল, বাংলার বঙ্কিমচন্দ্র, হিন্দু মহাসভার শ্যামাপ্রসাদ মুখার্জি, এই টোটাল বলয়ের চিন্তার ফ্রেম হচ্ছে হিটলারের চিন্তা, নাৎসিদের চিন্তা, যে আরিয়ান রেস, আর্যরা শুধুমাত্র ভারতবর্ষ শাসন করবে। এই ফ্রেমটা কিভাবে তৈরি করে দিয়েছে জেমস মিলের হিস্ট্রি অফ ইন্ডিয়া, যেটা ছিল যে ঐতিহাসিক গোল্ডেন ইন্ডিয়া ছিল হচ্ছে আমার সেই মৌর্য সাম্রাজ্য, অশোক, তাদের সময় জ্ঞান বিজ্ঞান নাকি ভারতবর্ষ ব্যাপক, এটা ছিল ম্যাক্স মুলারের হিন্দুইজম তত্ত্ব, ডক্ট্রিন, যে এটার একটা আইডিয়া লেভেল ডেভেলপ করেছে। হিন্দু তো আসলে কোনো ধর্ম আকারে পরিচিত ছিল না। 17th-18th সেঞ্চুরির আগে কোথাও হিন্দু ধর্ম আকারে কেউ চিনত না। এটা বোঝানো হতো সিন্ধ নদীর অববাহিকার পাশেই বসবাসরত জনগোষ্ঠীকে মিন করা হতো। যদি আলবিরুনির ভারত তত্ত্ব কেউ পড়ে, পুরাতন যে কোনো লিটারেচারে আপনি এই জায়গাগুলো খুঁজে পাবেন আর কি। তো সেইখানে এই যে ফেক ফলস
হিস্টোরিক্যাল মিথোলজি তৈরি করেছে, এবং যেটা স্কলাররা, ধরেন রবিলা থাপারের মতো খুবই বনি দিয়ে স্কলার, জওহরলাল নেহরু ইউনিভার্সিটির হিস্টোরিয়ান, তারা এগুলোকে আপনার প্রমাণ করেছে, ডিবাঙ্ক করেছে, যেটা সিম্পলি প্র্যাকটিক্যালি পসিবল না। এই মিথ্যাচারের যে ইতিহাস, গোল্ডেন ইন্ডিয়া, তারপরে মুসলমান যুগটাকে 500-800 বছরটাকে দেখানো হয়েছে বর্বর, ইনভেডার, বিদেশি ফরেনারদের আক্রমণে তটস্থ হয়ে গেছে, তারপরে আসছে ব্রিটিশরা তাদের সেভিয়ার, মুক্তির দূত হিসাবে। অতএব সেই জায়গায় যে মুসলমানদেরকে অপর করা, আদার করার যে জায়গা একটা হিন্দুত্ববাদিতার মধ্য দিয়ে তৈরি করা হয়েছে, এই ফ্রেমে হলো সে দেখে। যার উপাদানটা কি? যার উপাদানটা হচ্ছে তার একটা টেরিটরি সে কল্পনা করে, যে একটা বিশাল এই হিন্দুকুশ বা পর্বতমালা থেকে শুরু করে একেবারে ভারত মহাসাগর পর্যন্ত ডানে বামে যা আছে পুরাটা হচ্ছে এই সাম্রাজ্যের অধিকারী ছিল। অথচ ভারত নামক কোনো রাষ্ট্র সাম্রাজ্য কোনোদিন ছিল না। মোগলরাই মোটা দাগে এটাকে একত্রিত করেছে। যে ম্যাপটা আমরা দেখতে পাই ভারতবর্ষের, ফাইনালি হচ্ছে ব্রিটিশরা এইটাকে একটা সিস্টেমে এনে এই ভারত নামক জায়গাটাকে তারা স্পেস করেছে, একটা স্পেসিফিক করেছে। এর আগে ভারতবর্ষ বলতে এরকম কোনো জিনিস ছিল না। ওই আর্য, তারপরে মৌর্য সাম্রাজ্য সময় যেগুলোর কথা বলা হয়েছে, এগুলো পিওরলি বোগাস। এগুলো হিস্টোরিয়ানরা ডিটেলস আপনার অ্যানথ্রোপোলজিক্যাল স্টাডি করে এটা প্রমাণ করে দিয়েছেন। এবং আমাদের এই ভারতবর্ষের ইতিহাসের সবচেয়ে গোল্ডেন টাইম ছিল মুসলমানদের সময়। 1700-এ পৃথিবীর গ্লোবাল জিডিপির 27%-28% প্রডিউস করতো এই ভারতবর্ষে, ইন্ডিয়াতে। তো সেই জায়গাতে সবচেয়ে ধনী সময়, সমৃদ্ধ সময়টাকে বলা হচ্ছে বারবারিক, বর্বর যুগ। মুসলমানরা এখানে 700-800 বছর শাসন করেছে দিল্লি থেকে, অথচ দিল্লিতে মুসলমান পপুলেশন কখনো 30% ক্রস করে নাই। তাহলে মুসলমানরা যদি ইনভেডার হইতো, তলোয়ার দিয়ে দখল করতো দেশ, যেটা মাহমুদ গজনবীকে বারবার রেফার করা হয় 17 বার ভারতবর্ষ আক্রমণ অভিযান এগুলো নিয়ে, তাহলে তো ভারতবর্ষে হিন্দু থাকার কথা না, সব মুসলমান হয়ে যাওয়ার কথা। তো 800 বছর শাসন করলে পৃথিবীতে অন্য কোনো ধর্ম থাকে? প্র্যাকটিক্যালি পসিবল না। তো আবর্জনাও থাকতো না হিন্দু ধর্মের। তো সেই জায়গাতে এই যে একটা প্রেজুডিস, আরিয়ান রেস, আর্য, অথচ এই আর্যরা, ব্রাহ্মণরা কিন্তু এই অঞ্চলের না, তারা সেন্ট্রাল এশিয়া থেকে আসছে, তারা কিন্তু ভারতবর্ষের এই মাটির সন্তান না। তারা অন্য জায়গা থেকে এসে তারা দাবি করতেছে তারা এখানকার মাটির সন্তান, এবং এই সমাজ, এই ভূখণ্ড শাসন করবার অধিকার তার শুধু আছে। তো ইসরায়েলের মতো একটা এক্সপানশনিস্ট জায়গা থেকে সে তার রাষ্ট্র কল্পনা করে যে এই বিশাল ভূখণ্ড নিয়ে তার সেই স্বর্ণযুগটা সেখানে কায়েম করবে। দ্বিতীয়ত এখানের উপকরণগুলো কি উপকরণ হচ্ছে? হিন্দু ধর্ম আকারে, হিন্দি ভাষা আকারে, সব কিছু মিলা হলো হিন্দুত্ববাদ, হিন্দুইজম ডক্ট্রিন এটার। তো এই সাপেক্ষে যে রাষ্ট্র, এই রাষ্ট্র তো মডার্ন ওয়েস্টফিলিয়ান যে স্টেট আমরা এখন বসবাস করছি সভরেন্টির জায়গা থেকে, সেই রাষ্ট্র সাস্টেইনেবল না। এবং হিটলার যে কারণে নাৎসি পার্টি জ্ঞানে, বিজ্ঞানে, প্রযুক্তিতে, আবিষ্কারে এত উপরে থাকার পরেও তারা রাষ্ট্র আকারে, রাইক আকারে কেন সফল হয় নাই, সেই একই যুক্তির মধ্যে নিহিত আছে কেন বিজেপির এই অখণ্ড ভারতের হিন্দুত্ববাদী রাষ্ট্র রাজনীতি থাকবে না। এটা সিম্পলি প্র্যাকটিক্যাল না। এইটা অন্যান্য দেশকে খেয়ে ফেলা তো দূরের কথা, যে আপনার নিজের রাষ্ট্রকেই সে ইন্টিগ্রিটি ধরে রাখতে পারবে না। প্রিয় দর্শক, দেখলেন ব্যক্তিগত অভিব্যক্তি, মতামত অবশ্যই কমেন্ট করে জানাবেন। আপনারা কি বলতে চান? আপনাদের কি মনে হয় আজকের এই আলোচনায়, আজকের এই জায়গায় আমরা দেখতে পারছি যে কি ধরনের সমালোচনা হচ্ছে বা কী ধরনের শঙ্কা মানুষের মধ্যে দেখা দিয়েছে। পশ্চিমবঙ্গের বিধানসভার এই নির্বাচনের পরে মানুষ বলাবলি করছে বিজেপি সরকার যেহেতু আবারও ফিরে এসেছে, বিপুল সংখ্যক ভোটে নির্বাচিত হয়ে, তখন এবারে হয়তো পশ্চিমবঙ্গের মধ্যে বিরোধ তৈরি হবে, বিভেদ তৈরি হতে পারে। যে ধর্ম নিরপেক্ষতা ছিল সেটা হয়তো এবারে দূর হয়ে এবারে ভেদাভেদ শুরু হবে। কিন্তু না, এরকম হওয়ার সম্ভাবনা খুবই কম। আর বাংলাদেশের সঙ্গে সম্পর্কের টানাপোড়েন হওয়ার কোনো প্রশ্নই আসে না। বিশেষজ্ঞরা এমনই বিশ্লেষণ করছে। তারা বলছে বিজেপি সরকার চায় শান্তিতে থাকতে, শান্তিতে রাখতে মানুষকে। দেখা যাক সামনে কি হয়। প্রিয় দর্শক, কিছুদিন গেলেই বোঝা যাবে মমতা বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গের ভালো শাসক ছিল নাকি বিজেপি ভালোভাবে শাসন করে, সেটাই দেখার অপেক্ষায় পুরো বিশ্ব। ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।